তো আমি আর্যকে বলবো না, আমি মুক্তিযোদ্ধা নির্বাচন করেছিলাম বোধহয় 12 সালে, এবং সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। এই সিন্ডিকেটওয়ালারা তখন কঠোরভাবে আমার বিরোধিতা করেছিল। তো আর্য, তুমি জেলে থেকেও নির্বাচন করে বিএনপির আমলে জয়লাভ করেছ, তোমার জনপ্রিয়তা এলাকা এখনো তুঙ্গে, আমি জানি। কিন্তু এই জনপ্রিয়তা তুঙ্গে থাকাটা সবসময় কাজে আসে না, কারণ বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন তার জনপ্রিয়তা তুঙ্গেই ছিল। সুতরাং ওরা তোমার বিষয়টাকে একেবারে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সেজন্য আমি এক পর্যায়ে বিষয় মনে করি যে যদি দরকার মনে করো, যেমন এখন আমি পরের বার আর নির্বাচন করি নাই, পরিস্থিতি অনুযায়ী আমার মনে হয় মানুষকে কষ্ট দেওয়ার দরকার নাই, ওরা ওদের স্টাইলেই চলুক, এটা চলে না, বেশি দিন চলবে না। তুমি বরং ক্ষান্ত দিলেও দিতে পারো। তবে যদি মনে করো সমগ্র জনগোষ্ঠীকে নিয়ে তুমি এটা প্রতিহত করতে পারবে, তাহলে লড়াই করতে পারো। এমনকি যদি ডাক দাও আমি নিজেও আসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি কোনো লোক ক্ষয় করা চাই না, আমি কোনো মানুষের মৃত্যু চাই না, কারণ ওদের কাছে মানুষকে মেরে ফেলা ছেলে খেলার মতো। তোমার এলাকার মানুষ মরবে, তুমি নির্বাচন করবে, এটা আমি সমর্থন করি না। আর আমি বলতে চাই, তোমাকে স্বপ্ন দেখেছি আমি এতদিন উপজেলা চেয়ারম্যান হিসাবে। উপজেলা তোমার দোষে তুমি উপজেলা চেয়ারম্যানই রাখতে পারো নাই। তবে আজকে আবার ওয়াদা করতে চাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে তোমাকে আমি জেলা চেয়ারম্যান করে ছাড়বো ইনশাল্লাহ। আজকে তুমি ভেবে দেখো কি করবে। তবে আমি বাহারকে রণে ভঙ্গ দিতে বলবো না, কারণ বাহার আওয়ামী লীগের প্রার্থী। এই আওয়ামী লীগের প্রার্থী নিয়ে ওরা কি করে এটা দেখবার আছে। এটা সমস্ত দেশবাসী দেখবে, শেখ হাসিনা দেখবে, আওয়ামী লীগ নেতারা দেখবে। যেখানে ওরা বলছে ফেনী এখন আওয়ামী লীগের ঘাঁটি, তাহলে বাহার কেন পরাজিত হবে? সুতরাং পরাজিত হও, জিতো বা হারো বড় কথা নয়, ওদের দুষ্কর্মের আরেকটা নজির স্থাপিত হোক, আমি এটা চাই। তুমি কখনো কোনো অবস্থাতেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রণে ভঙ্গ দিতে পারবে না, তোমাকে থাকতেই হবে। তুমি থাকো এবং এটা করে যাও। বিনা কারণে কিছু কথা বলা হলো কাদের মোল্লার লাশ ফেনে দিয়ে যেতে দেব না, তো কাদের মোল্লার লাশের দিকে কেউ তাকালেও না। বলা হলো জননাজারের লাশ আসতে দেবে না। জননাজারের দোষটা কি? আমি ঠিক আছে, লাশ আসতে দিও না দিও, তোমরা দেখা যাবে। এখন আমি শুধু জানতে চাই, তোমরা শুধু উত্তরটা দাও, জননাজারের দোষটা কি? কি দোষে তাকে দিবে না? গত মাসের পুরোটাই আমি বিদেশে ছিলাম। ষড়যন্ত্র কি করার আছে? আর ষড়যন্ত্র কাকে বলে? কারো বিরুদ্ধে কেউ মামলা করলে সেটা তো ষড়যন্ত্র হতে পারে না। আর মামলা তো বাদী আমি না, সেসব বাদ। এখন আমাকে শুধু এটা উত্তর দিও যে এই জন্য আমরা আপনাকে বা আমাকে আমার লাশও আসতে দেবে না তোমরা বলেছ, কিন্তু আমার জানা দরকার যে কেন লাশটা আসতে দিবে না। এখন যদি এমপিগিরিটা না থাকে, পিছে পিছে পুলিশগুলো না থাকে, পুলিশটা তো মানুষের বন্ধু, কারো চাকর নয়, এমপি হোক মন্ত্রী হোক। কিন্তু এভাবে চাকরের মতো থাকা, তার সঙ্গে এটা পুলিশের ভাবমূর্তি নষ্ট করে। র্যাবওয়ালারা তো কোরবানির গরু গ্রহণ করে নাই, পুলিশ সহ অন্যরা এসব কোরবানি গ্রহণ করলো। এটা কি হালাল টাকার গরু? এটা গ্রহণ করলেন, এটা দিয়ে তো কোরবানি হয় নাই। যারা কোরবানি দিচ্ছেন তার গরু দিয়ে, অন্যের গরু দিয়ে হয় না, এটা নিজেরটা দিতে হয়। তো এখন আমি এবার ইয়েতে যাব। এবার আমি চেয়ারম্যান মেম্বার আর মেয়র কাউন্সিলরদের প্রসঙ্গে আসব। হয়তো কারো কারো ধারণা আমি বোধহয় আজকে তাদের বিরুদ্ধে চরমভাবে কথাবার্তা বলবো,
আমাদের 6টি উপজেলা, 5টি পৌরসভা, 45টি ইউনিয়ন, আর একজন আছেন আমাদের জেলা চেয়ারম্যান। এইদের ভোটে এদেরকে নিয়ে আগামী ডিসেম্বরে বলা হচ্ছে নির্বাচন হবে। এরা ভোট দিয়ে আবার জেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন। তো এখানে নির্বাচন হবে না অনেকটা বলা যায়, কারণ দলগতভাবে যদি নির্বাচন হয় আর আওয়ামী লীগ যদি মনোনয়ন দেয়, তাহলে আওয়ামী লীগের বাইরে তো যাওয়ার কোনো সুযোগই নাই। সেই বিবেচনায় কিন্তু নির্বাচন নিয়ে খুব তোড়জোড় হবে না। যারা এই নির্বাচনের সদস্য, যারা ভোট দেবেন, তারা হচ্ছে এই যে মেয়র, কমিশনার বা কাউন্সিলররা, মেম্বার চেয়ারম্যানেরা, 45 ইউনিয়নে যা আছে 500, 700, 1000, তারা আবার তারা যদি মনে করেন যে এই সুযোগে বুঝি কিছু টাকা পয়সা পেয়ে যাব, না, একেবারেই কোনো সুযোগ নাই। এখন আমি একটা উদাহরণ দিতে চাই, সেই উদাহরণটা আপনাদের কাজে লাগবে। তার আগে একটি প্রশ্ন করি, আপনারা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। এই 5 বছর আপনারা কাজ করবেন এবং আপনারা 5 বছর থাকবেন। এই 5 বছরে আপনাদেরকে খুব বেশি ভুট্টুর মতো কোনো অপকর্ম না করলে কেউ সরাবে না, সরাতে পারবেও না। আমিও সরাতে চাই না। যারা আমার লাশ যেতে দেবে না বলেছে, তাদেরকেও আমি সরাবার কথা চিন্তা করি না। কিন্তু আমি তাদেরকে বলি, এই 5 বছর শেষে কি আপনি আবারও চেয়ারম্যান হওয়ার কথা চিন্তা করেন না? নিশ্চয়ই করেন। সেটা যদি করেন আর যদি থাকতে চান, আমি একটা ঔষধ বাতলিয়ে দেব, এটা খাবেন, আল্লাহর রহমতে কেউ আপনাদের সরাতে পারবে না। তার আগে একটু চিন্তা করুন তো, গভীরভাবে ঘুমোতে যাওয়ার আগে চোখটা বন্ধ করে প্রথম দিকে একটু চিন্তা করেন তো, আগামী 5 বছর পর যখন আপনি আবার নির্বাচন করবার জন্য প্রস্তুত হবেন, তখন কি আপনাদের এই নেতা নিজাম থাকবে? ভালো করে চিন্তা করে দেখেন, ওই সময় সে থাকবে না। ওই সময় আমি যে ওষুধটা দেব, ওইটা দিয়েই আপনাকে পার হতে হবে। সেই জন্য আমি একটা উদাহরণ দেই। একবার আমাদের এক দুবাই এলার 8 লাখ টাকা চুরি করে বাসে কি মাল আনতে দিয়েছিল, টাকাটা নিয়ে দেশে চলে এসছে আমাদের মোটবির। সেই মোটবির লোকটা এসেই কিছু জমি জমা কিনে ফেলেছে। এদিকে ওই দুবাইওয়ালা আমাদের বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশে এলো। সে অনেক নামজাদা লোক, এসে আমাদের অনেকের সঙ্গে পরিচয় হওয়ার সুবাদে ছোট সাখাওয়াত নামে একজন উকিল আছে নোয়াখালী, ওনার সঙ্গে পরিচয় হলে ওনাকে সেই ঘটনাটা বলে যে এইরকম একটা ফেনী অঞ্চলের লোক আমার টাকা নিয়ে এসেছে, এখন আমি কার কাছে যাব, কিভাবে টাকাটা উদ্ধার করব। তো সাখাওয়াত জানে আমি তখন এমপি বা আমরা তখন ক্ষমতায়। উকিল সাহেব আমার কাছে তাকে নিয়ে এলেন। আমি তার বিস্তারিত শুনলাম। শুনেই আমি হালিমকে খবর দিলাম। হালিমের চাইতে বোধহয় তার ছেলে হান্নান বেশি পরিচিত, ব্যাডমিন্টন খেলতো আমার এখানে, হান্নানের বাপ। তাকে বললাম যে মোটবির এরকম লোকটাকে চিনেন কিনা। সে বলল চিনি, সে তো বাইরে থাকতো, ইদানিং দেশে এসেছে, মনে হয় একটু খুব কিছু জমি টমি কিনেছে বা একটু খুব মানে হাবভাব অন্যরকম। আমি বললাম তাইলে সে তো ওনার টাকা চুরি করে এখানে এসছে, এখন আপনি যান তাড়াতাড়ি, সে বাড়িতে আছে কিনা দেখেন। সে গেল, দেখলো আছে, এবং তখন মোবাইল ফোন চালু হয়ে গেছে। তখন মোবাইলে আমাকে জানিয়ে দিল যে আছে। আমি বললাম তাইলে ওকে আমার এখানে নিয়ে আসেন যত তাড়াতাড়ি পারেন। তো ওকে যখন হালিম বলছিল যে আপনাকে হাজারি সাহেব ডাকতেছে, আসেন, সে হয়তো বা কিছু চিন্তায় পড়ে গেল, আসবে কি আসবে না ভাবছিল। আমি তখন ওই টেলিফোনে তাকে জানিয়ে দিলাম যে 10 মিনিটের মধ্যে আসা চাই এখানে। 10 মিনিটের মধ্যে না এলো, অতি দ্রুত এসে গেছে। আসতেই আমার ঘরের পূব দিকের রাস্তা দিয়ে আমার ঘরের দিকে তাকাতেই এই লোকটাকে, দুবাইয়ের লোকটাকে সে দেখলো।
দেখেই তার তো আর পা চলে না, সে এই পর্যন্ত এসে গেছে, কিভাবে চিন্তা করতে লাগলো। যা হোক, এলো। আসার পরে আমি তাকে বললাম যে তুমি কি ওনার এরকম 8 লাখ টাকা নিয়ে চলে এসছো? স্বীকার করলো এবং অনেকটা কান্দাকাটির ভাব শুরু হলো। স্বীকার করলো যে এসছে। তা আমি বললাম, এসছো যদি, উনি আমার কাছে পর্যন্ত এসে গেছেন, একটা পরিস্থিতিতে আমাদের সমস্ত বাঙালিদের বদনাম হচ্ছে, সেখানে বাঙালিদের এরা ক্ষতিও করতে পারে, তুমি ওনার টাকা দিয়ে দাও। সে বলে, আমি তো এটা দিয়ে জমি কিনে ফেলেছি, ভেঙে ফেলেছি, টাকা কোথা থেকে দেব? তো যাই হোক, আমি ওনাকে বললাম যে সে তো বোঝাই যায় বেশ কিছুদিন হয়ে গেছে বোধহয়, তার হাতে তো এখন টাকা নাই। একটা কাজ করেন, আপনি যখন আমার কাছে এসছেন, আমার একটা অনুরোধ রাখেন, আপনি তাকে অর্ধেকটা টাকা মাফ করে দেন। এই 1 মিনিটও চিন্তা করেন নাই, সঙ্গে সঙ্গে আমার হাত ধরে বলল যে এমপি সাহেব, আপনি যখন অনুরোধ করেছেন, ঠিক আছে, আমি আল্লাহর ওয়াস্তে তাকে অর্ধেক মাফ করে দিলাম। তো আমি বললাম, এবার ওই মোটবির লোকটাকে বললাম যে এবার এই 4 লাখ টাকা যে কোনো ভাবে জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করেন। বলে, এটা তো আমি 7-8-10 দিনের মধ্যে আর দিতে পারবো না। দিতে পারবেন না? এখন অর্ধেক মাফ করাই দিলাম, তারপরও হাওলাত বাওলাত করি বা এদিক সেদিক থেকে দেন। বলে, না, আমি সেই জমি যেটা কিনছি বিক্রি করে দেব, যেভাবে হোক। উনি যখন মাফ করছে, আপনিও বলতেছেন, আমি 4 লাখ টাকা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে আমি একরামকে বা কারকে যেন খবর দিলাম, খবর দিয়ে 4 লাখ টাকা আনাই ওই দুবাইওয়ালার হাতে তুলে দিলাম। মানে মনে হইল যেন সে এত খুশি হয়ে গেল, কল্পনার বাইরে। তখন ওই লোকটাও খুশি হলো, লস্করহাটের লোকটাও খুশি হয়ে গেল, দুবাইওয়ালাও খুশি হয়ে গেল। পরের দিন শুক্রবার ছিল, উনি আমাদের এই কাকরাইলের ইয়েদের এই যে তবলিগীদের মসজিদে ইমামতি করছিলেন। হাজার হাজার লোক, উপরে নিচে, যে ধরনের ঠাঁই নেই। এ সময় হঠাৎ তিনি মুনাজাত করলেন যে আল্লাহ, তুমি ফেনীর এমপি জয়নাল হাজারী হায়াত দারাজ করো। সবাই তো হতবাক, এটা কি? এটা সত্য যে তখন আমাদেরকে নিয়ে বিতর্ক, খারাপ পত্রপত্রিকা খারাপ লিখছে। ঠিক এই সময় আমার পক্ষে এভাবে একটা বিদেশি দুবাই আরবের লোক মুনাজাত করলো, এটাতে সবাই বুঝতে পারতেছিল না, হতবাক হয়ে গেল, এটা কি? শুধু তাই নয়, উনি যখন দুবাই গেলেন, সেখানে গিয়েও তিনি একটা সমাবেশে বলছিলেন যে আমি বাঙালির মধ্যে চোরও দেখলাম, আর একজন ন্যায়পরায়ণ রাজাকে দেখে এলাম। এবং তিনি অনেকবার অনেক জায়গায় আমার প্রশংসা করলেন। এটাতে একটা জিনিস হলো কি, আমার একটা সাধারণ ঘটনার কারণে তখন আমার পুরো জাতিটা সম্মানিত হলো, আমার পুরো বাঙালি ফেনীবাসী কলঙ্কমুক্ত হলো, তাদের মুখ উজ্জ্বল হলো। এটা যদি আমি না করতাম, তাহলে সেখানে আমাদের বাঙালিরা কষ্ট করত, তাদের হয়তো আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। সেজন্য আমার একটাই অনুরোধ, ঔষধ, সেটা হচ্ছে, যদি আমি রহমান বিকম আর গোলাপ চৌধুরী সাহেব ছাড়া আর সবাই আমার চেয়ে বয়সে মনে হয় কম, আমি তুমি করে বলবো ওই দুজনকে বাদ দিয়ে, তোমরা শুধু একটা কাজ করো। আমি যখন আমার চেয়ারম্যান সমিতি ছিল তখনও বলেছিলাম, একটা কাজের মধ্যে মূল কাজটা হচ্ছে, তোমরা সালিশ নিয়ে যখন বসবে, এই সালিশ নিয়ে যখন বসো, মনে রাখবে তুমি আল্লাহর প্রতিনিধি হিসেবে বসেছ। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটাতে কোনোদিন অন্যায় করিও না। এই সালিশ করতে গিয়ে বাপ দেখবে না, মা দেখবে না, ভাই দেখবে না, দল দেখবে না, ভালো দেখবে না, খারাপ দেখবে না, যেটা ন্যায্য, নিজের জ্ঞান মতে ন্যায্য শুধু সালিশটা করবা, আমারও সমর্থন পাইবা। তুমি যে যাই করো, যে আমার লাশ যেতে দেবে না বলছো, সেও যদি শুনে যে সবসময় ন্যায্য সালিশটা করে, আমি তার পক্ষেই কথা বলবো। আরেকটা হচ্ছে, আমার ব্যবসায়ীরা, যেসব ব্যবসায়ীরা ছোটখাটো একটা স্বপ্ন নিয়ে দোকানপাট করে, তাদের উপর ভীষণ রকমের অন্যায় হয়, তাদের লুটপাট হয়, বাকিটাকে নিয়ে তাদের শেষ করে দেয়। এই ব্যবসায়ীদের দিকে একটু খেয়াল রাখবে। আর আবারও বলছি, আমার এই ব্যবসায়ীরাই আমার একটা সময় মূল শক্তি ছিল।
2001 সালে যখন আমি ছিলাম না, আমার নির্বাচন হচ্ছিল, তখন নির্বাচনের দিন আমার হোসেন সাহেব বৃদ্ধ চেয়ারম্যান, আমাদের পাঁচগছিয়ার হারুন বয়স্ক চেয়ারম্যান, এদেরকে শুরুতেই, ভোটের শুরুতেই বেঁধে নিয়ে মাঠে ফেলে রেখেছিল সমস্ত। এমনকি আমার বালিগাঁওতেই একটা ছেলেকে পানি চাইছিল আর প্রস্রাব খাওয়াইছিল। এসব দেখে কোনো লোক আমার দলের, আওয়ামী লীগের, আমার স্টিয়ারিং কমিটির, আমাদের ছাত্রলীগের, যুবলীগ, কোনো একটি লোক আমাকে ভোট দিতে পারে নাই। কিন্তু সেদিন আমাকে ভোট দিয়েছিল ব্যবসায়ীরা শুধু, এবং কেউ চিন্তাও করতে পারে নাই যে এই ব্যবসায়ীরা আমাকে ভোট দেবে। ব্যবসায়ীদের ভোটে আমি হয়েছে, এ কথাটা এই নিজামকেই শেখ আমাদের জননেত্রী হেলিপ্যাডে, নোয়াখালী হেলিপ্যাডে বলেছিল, তার যদি কোনো কিছু না থাকে, সমর্থক না থাকে, সে তার যখন কেউ ছিল না তখন সে 80,000 ভোট পাইল কি করে? তো পাইছি এই জন্য। একবার টাইগার বাহিনী একবার যখন লুটপাট শুরু করলো, ব্যবসায়ীরা হরতাল দিয়েছিল, সেই হরতালের দিন এই টাইগার বাহিনী আবার দোকানপাট ভাঙার জন্য দল বেঁধে হাতুড়ি শাবর নিয়ে ফেনী শহর আক্রমণ চালায়। এই তখন আমি আমার ছেলেপেলেদের নিয়ে এই টাইগার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করি। এই লড়াই কিছুক্ষণ চলার পর ওই হরতালকারী ব্যবসায়ীরা আমাদের সঙ্গে যোগ দিল, আর ওই টাইগার বাহিনীকে তখন আমরা ফেনী শহর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সেই টাইগার বাহিনীর প্রধানই আজকে আমাদের মেয়র। কি করব? এখন টাকা দিয়ে রাজনীতিটা বিক্রি হয়ে গেল, টাকা দিয়ে বিক্রি হয়ে গেল টাইগার বাহিনী প্রধান। এই টাইগার বাহিনী থেকে যে পরাস্ত করেছি, লড়াই করেছি, সেই কথা ব্যবসায়ীরা বোঝে না, বলে না। সেজন্যই 91 ভোটের সময় একজন সাংবাদিক গিয়ে ফেনীর বাজারের এক ব্যবসায়ীকে, দাঁড়িওয়ালা বয়স্ক, বললেন, ভাই নির্বাচন তো এসেছে, ভোট, আপনি কাকে ভোট দিবেন? না, আপনি কোন দল করেন? বললে, আমি তো জামাত ইসলাম করি। তো জামাত ইসলাম করেন, তাহলে ভোট কি রকম আপনাদের? বলে, ভোট তো আমরা দেবো জননাধারী। বলে, আপনি জামাত ইসলাম, জননাধারী, আওয়ামী লীগ, জননাধারী দেবেন মানে? বলে, জননাধারী আওয়ামী লীগ না জামাতের দরকার নাই, আমি ব্যবসা করি, এটা দিয়ে আমি বাল বাচ্চা পালি, এটাই আমার জীবনের সব। এটা সে রক্ষা করেছে, এটা সে রক্ষা করবে, সেজন্যই তাকে ভোট দেব। এই ব্যবসায়ীগুলোর দিকে খেয়াল রাখবেন। আপনাকে চেয়ারম্যানগিরি থেকে কেউ কোনোদিন আর হটাতে পারবে না। সেজন্যই আমার আপনাদের প্রতি আবেদন, শুধু যে ভয়ের কিছু নাই, যা হয়েছে খারাপ ভালো ভয় করবেন না। আগামী 5 বছর কাটাবেন, 5 বছর পরে আবার চেয়ারম্যান হবেন। তবে আমাদের রাজনীতিটাকে বিক্রি করে ফেলেছে। বলুন তো, চেয়ারম্যান মেম্বার সাহেবরা কার কাছ থেকে টাকা না নিয়ে দিয়েছে? প্রতিটি নমিনেশন, এমনকি আপনাকে ভোটও করতে দেয় নাই, ভোটের দায়িত্বও তারা নিয়েছে, সেটার জন্যও টাকা নিয়েছে। এভাবে টাকাতে বিক্রি রাজনীতিকে করে দিলে আমার সমগ্র ফেনী অঞ্চলের সমস্ত গ্রামে গঞ্জে ইউনিয়নে বিক্রি করে এই দলটাকে ধ্বংস করে ফেলেছে। এই দলকে আবার চাঙ্গা করতে হবে, এটা হবে, আমরা পারবো। তবে যারা যারা টাকা দিয়েছেন তারা যদি ভাবেন যে এই টাকা তো আমার তুলতে হবে, ভুল ধারণা। এই টাকা যদি তুলতে চেষ্টা করেন তাইলেই আপনার চেয়ারম্যানের মৃত্যু হবে। আর যদি টাকা তুলতে চেষ্টা না করে সৎভাবে মানুষের সেবা করেন, আর আমি বলি না আপনি হেরোইন খদ্দের ধরেন, ইয়াবা খদ্দের ধরেন, চোর ডাকাত ধরেন, আপনি আরো যত অপকর্ম হচ্ছে সব ধরেন, এটা আপনার দায়িত্ব, ধরতে হবে। কিন্তু যদি নাও পারেন, শুধু একটা জায়গা ঠিক রাখেন, সেটা হচ্ছে ব্যবসায়ীগুলোকে ঠিক রাখেন আর সালিশটা ঠিকঠাক মতো করেন। এদিকে দেখেন কত রকমের, কত শহীদ মিনারের মতো জায়গায় প্রশাসন উচ্ছেদ করে, আবার এরা সেখানে দোকান বসিয়ে দেয় টাকা নিয়ে। প্রত্যেক জায়গায় শুধু টাকার খেলা। আমার আমলে কসম করে বলবো, প্রত্যেকটা চেয়ারম্যান মেম্বারকে আমি নিজের থেকে টাকা দিয়েছি, কারোর থেকে টাকা নেই নাই। যদি কেউ বলতে পারেন, সেদিন থেকেই কান দুটো কেটে ফেনীবাদ ফেলে দেব এবং আপনাদের জুদার বাড়ি খাবো। আমি বরং সিলোনিয়ার পেয়ার আহমদ অন্য একজনকে নিয়ে এসেছিল তাকে নমিনেশন দেওয়ার জন্য। আমি তখন পেয়ার আহমদকে বললাম, কেন?
সে বলছে যে আমার টাকা পয়সা নাই, শরীরও খারাপ, পারবো না। আমি সঙ্গে সঙ্গে তাকে 50,000 টাকা দিয়ে বলেছিলাম তোমাকেই করতে হবে, আমি বাইরের তোমার দুবাই এলা এসে এখানে ভোট করবে, এটা আমার রাজনীতি নষ্ট হবে। তো এইভাবে আজকে আমাদের রাজনীতিটাকে ঠিক করতে তোমাদের কিছুটা অবদান রাখতে হবে। তোমরা শুধু মনের ভিতরে এটা রাখো যে যে কোনো একজন নেতা হয়ে আমাদের কাছ থেকে টাকা দিয়ে তার কাছ থেকে আমার নমিনেশন কিনতে হয়েছে, টাকা দিয়ে ভোট, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ প্রার্থীকে দিবে, তাকেও ভোট কেন্দ্রে যেতে দিল না, বলছে না যাওয়ার দরকার নাই। তারপরে সব জায়গাতে বহর দেখিয়ে সব জায়গাতে শক্তি প্রমাণ করার জন্য এসব। তো এই জন্য আজকে আমাদের রাজনীতিটাও শেষ, ফেনীবাজারের ব্যবসাটাও শেষ। আমাদের এই আবিদিন জুয়েলারির উপলক্ষে 14 গ্রাম থেকে, মিরেশ্বরাই থেকে শত শত লোক আসতো, তার এখান থেকে বাকি বকেয়া নিয়ে তারা ব্যবসা করতো, এখন কেউ আসে না। কারণ সেখানে যে আকারে ডাকাতি হয়েছে, লুট হয়েছে, সেটাতে সমগ্র ফেনীবাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে গেছে, ব্যবসা নাই। নির্মাণ সুপার মার্কেট একটা করেছিল, সবাই খুশি, এখানে দল বিদল কোনো কথা নাই। এখানে গেলে একসাথে ইট, সিমেন্ট, রড বা অন্য যা যা লাগে সব পাওয়া যেত, গুণমান ভালো ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, সেটাকে লুটপাট করে জ্বালিয়ে দিয়ে ধ্বংস। এভাবে ব্যবসা ধ্বংস, রাজনীতি ধ্বংস। এখন আমাদেরকেই তো এটা তুলে আনতে হবে। তবে হতাশার কিছু নাই, হতাশার কিছু নাই, এটা হয়েই থাকে। যুগে যুগে দেশে দেশে পৃথিবীতে এসব হয়েছে, কিন্তু আবার ঠিকও হয়েছে। এখন এটা ঠিক হয়ে যাবে। আমাদের টেম্পো ড্রাইভারদের উপর চরম নির্যাতন চলছে, রিক্সাওয়ালাদের উপর হামলা হচ্ছে, এগুলো হতে দেওয়া উচিত নয়। আমি জানি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে টেম্পো ড্রাইভাররা। আমি টেম্পো ড্রাইভারদের বলতে চাই, আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না, শুধু বলি তোমরা সবাই সংগঠিত হয়ে থাকো, তোমাদের শক্তি অনেক বেশি, তোমরা একত্রিত হয়ে যে কোনো কিছু প্রতিবাদ করবে, যে কোনো কিছু তোমরা প্রতিহত করবে, এটা পারবে। আমি ওয়াদা করছি আজকে, তোমরা সংগঠিতভাবে সমস্ত রিক্সাওয়ালারা আর টেম্পোওয়ালারা যদি এক হয়ে আবার এসব প্রতিবাদ করে প্রতিহত করতে চাও এবং তোমরা মাঠে নামো, তাহলে আগে যেরকম টাইগার বাহিনীকে আমি প্রতিহত করেছিলাম এবং ব্যবসায়ীদের রক্ষা করেছিলাম, টেম্পোওয়ালাদের আর এই রিক্সাওয়ালাদের সামনে আমি আবার ওয়াদা করছি, কারো কোনো ক্লিয়ারেন্স ছাড়াই, কোন রকমের কিছু ছাড়াই তোমরা যদি ডাক দাও, আমি তোমাদের সামনে এসে এই আন্দোলনে অংশগ্রহণ করব, তোমাদের ভয় নাই। আজকে আমি আগেই বলেছি, মূলত আমি মেম্বার চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলবো। তো মেম্বার চেয়ারম্যানদের আমি আবারও বলছি, একেবারেই ভয়ের কিছু নাই, একেবারেই কঠিন কোনো কাজ নয়। সালিশটা ঠিক মতো করো, আমার ব্যবসায়ী ভাইদের রক্ষা করো, তোমাদের কেউ কিছু করতে পারবে না। আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমরাও আমার জন্য দোয়া করো। আমি শুধু সবশেষে আজকে বলি, আমি সেদিন গতদিন মালদ্বীপের একটা ছেলের সঙ্গে ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। তো সেই মহিনুদ্দিন তার নাম, তার সম্পর্কে এখন আর বলবো না। আমার আরেকটি কথা আছে, তার আগে তার একটা গানের কটা কলি আপনারা শুনুন। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমরা, কোন কোর্টে গেলে, কোন কোর্টে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমরা, কোন কোর্টে গেলে, কোন কোর্টে গেলে? তার এরকম আরো অনেক গান আছে, সেগুলো সময় সুযোগ হলে শোনাবো। এর উপরে অনেক অত্যাচার হয়েছে, তার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তার ভাই ব্রাদারদেরকে মামলা মোকদ্দমা দিয়ে একবারে তছনছ করে ফেলেছে। তো আজকে আর বাড়াই না, এমনিতেই বোধহয় কিছু যা বলার ইচ্ছা ছিল তার চাইতে বেশি বলে ফেলেছি। এখন শুধু সেই কবির কথায় আবার বলি, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে, করিয়া যাদের হাড়, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান।
জয় বাংলা।